নমস্কার, হ্যালো অ্যান্ড a very, very, very good evening. আজকে ফ্রাইডে অ্যান্ড লাইক এভরি ফ্রাইডে দুলহান ডায়েরিজ আরো একবার তৈরি। Ready to write a chapter which is definitely going to be beneficial for all of us. আজকে দুলহান ডায়েরিজে we are going to have a photography, videography special. কারণ বিয়ের চেকলিস্টে অফকোর্স কি কি দরকার তার মধ্যে ভীষণ জরুরি একটি দরকার হচ্ছে দারুণ দারুণ ছবি, দারুণ দারুণ ভিডিওস, রিলস, কত কেরাম। তাই আজকে চেকলিস্টে আমার সাথে এবং আমাদের সাথে জয়েন করতে চলেছে ওয়েডিং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্পেশাল এপিসোডে শুভদীপ সর্দার, যার সাথে হবে আলাপ এবং অবশ্যই জানবো তার কাছ থেকে তার পরিচয়। শুভদীপ, থ্যাংক ইউ সো হ্যালো, ভেরি মাচ ফর জয়নিং। হ্যালো, নমস্কার। ধন্যবাদ। ওয়েলকাম টু খুব দুলহান ভালো লাগছে। ডায়েরিজ, পার্টনার্ড বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস। এবং আমাদেরও ভীষণ ভালো লাগছে। তোমার কাছ থেকে ছোট্ট করে জানবো, তোমার যদি একটা আলাপ পরিচয় করাও আমাদের সাথে, লিটল অ্যাবাউট ইয়োরসেলফ। কত বছর ধরে ছবি তুলছো আচ্ছা, এবং নিজের সম্বন্ধে একটু। একদম। আমি শুভদীপ সর্দার। আর আমি প্রায় ২০১৫ সাল থেকে কাজ করছি। আমি ১ম এ একটা নিউজ এজেন্সিতে ছিলাম কিছুদিন। তো তারপর আমি ২০১৭ র দিক থেকে ওয়েডিংটা পুরোপুরিভাবে স্টার্ট করি। আর ২০১৭ থেকে এখনো পুরো আমার জার্নি এখন চলছে। আর আমি নিজের কোম্পানিটা খুব রিসেন্টলি ফর্ম করেছি। তো কাজগুলো আমার দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটাই আমার ব্যাপারে এটাই বলার ছিল। মানে ওয়েডিংটাকেই আমার এখন ফুল টাইম বলতে পারেন, একদম প্যাশনের সাথে করছি। অ্যামেজিং। তাহলে এই যে ওয়েডিং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই কি তুমি নিজে করো নাকি তোমার টিম রয়েছে? না, আমার টিম রয়েছে। আমি বেসিক্যালি ফটোটাই, মানে আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফার। ফটোর Got it. দিকটা আমি দেখি। আর ভিডিওর জন্য আমার টিম রয়েছে। তো পুরো ব্যাপারটা ওইভাবেই অর্গানাইজ করা। রাইট। এবার এই যে এখন যে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রি ওয়েডিং ফটোগ্রাফি, বিয়ের আগে সুন্দর মুহূর্তগুলোকে ভালো করে তুলে তো মোটামুটি প্রি ওয়েডিং এর ঝোঁক নিয়ে তোমার কি মনে হয়? হোয়াট ইজ ইওর মতামত? কেমন ব্যাপারটা? অ্যান্ড তোমাদেরকে বুক করার জন্য কতদিন আগে তোমাদের সাথে যোগাযোগ করা উচিত? আর অবশ্যই চেকলিস্ট, যেহেতু দেখো বিয়েরটা একটা ফর্দতে তো হুম, হুম, টাকার ইম্পর্টেন্ট, সবার একটা হুম, বাজেট হুম, থাকে। তো হুম, হুম। প্রি ওয়েডিং এর ক্ষেত্রে মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড প্রি ওয়েডিং, সেটা লোকাল হলে কিরকম হয়, একটু ট্রাভেল করে গেলে কিরকম হয়, পুরো ব্যাপারটা প্রি ওয়েডিং এবং তোমার অভিজ্ঞতা এন্ড তোমার ইনসাইটস প্লিজ শেয়ার করো শুভদীপ। তো প্রি ওয়েডিং এর ব্যাপারটা প্রথমেই যেটা বলতে হয় যে প্রি ওয়েডিং এই মুহূর্তে মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে গেছে। প্রত্যেকেই প্রায় চাইছে প্রি ওয়েডিং করতে। তো এটা একদিকে ভালো, কারণ প্রি ওয়েডিং এ মানে ওয়েডিং এ তো সবকিছু একটা নিয়ম মাফিক করতে হয়, যে রিচুয়াল ওয়াইজ বা সবকিছু ওইভাবে পর পর যেতে হয়। বাট প্রি ওয়েডিং এ আমরা একটা ছক ভাঙা আমাদের নিজেদের কাজ দেখানোর একটা সুযোগ, যেটা আমরা হয়তো ওয়েডিং এ সুযোগটা একটু কম পাই। প্রি ওয়েডিং এ ক্রিয়েটিভিটিটা দেখানোর জায়গাটা অনেকটা বেশি থাকে। তো প্রি ওয়েডিং এখন লোকে করতে চাইছে, এটা আমাদের জন্য মানে গোটা ফটোগ্রাফার যারা, তাদের জন্য খুবই একটা ভালো খবর। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি প্রি ওয়েডিং এর জন্য সবটাই করা যায়। কলকাতার মধ্যে করা যায়, কলকাতার বাইরে করা যায়। এখন অনেকেই যেটা প্রেফার করছে যে অনেকের পক্ষে কলকাতার বাইরে গিয়ে করাটা খুব ডিফিকাল্ট হয়ে, মানে সেই ক্ষেত্রে খরচাটা একটা ব্যাপার। খরচাটা তো অবশ্যই একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানুষের কাছে টাইমটা তো খুব লিমিটেড হয়ে যায়। তো চাকরি থেকে মানে ম্যাক্সিমামই ধরুন চাকরি ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ক্লায়েন্টরা আসে। তো সেখান থেকে তাদের টাইম ম্যানেজ করে একটা প্রি ওয়েডিং বাইরে গিয়ে শুট করাটা খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে তারা যেটা প্রেফার করে, কলকাতার মধ্যে এখন প্রচুর রাজবাড়ি রয়েছে বা যে পুরোনো বাড়িগুলো, তারা এই প্রি ওয়েডিং পারপাসে বাড়িগুলো ভাড়া দেয়। তো সেগুলো এখন অনেকে প্রেফার করছে। এবং তার বিভিন্ন রকম রয়েছে, মানে যেগুলো একটু কম প্রাইসে পাওয়া যায় বা একটু বেশি প্রাইসে পাওয়া যায়। তো এই সব মিলিয়েই হয়, মানে কলকাতায় সব ধরনের প্রি ওয়েডিং হচ্ছে। আর যেটা আরেকটা আপনি জিজ্ঞেস করলেন যে খরচার ব্যাপার, তো পেমেন্ট স্ট্রাকচারটা আমি একটু বলছি যে প্রি ওয়েডিং এর জন্য অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখতে হবে ওই আপনাকে একদিনের একটা শুটের জন্য, যেটা ধরুন ওই ৫-৬ ঘন্টা হবে। সেটা আমরা তো প্রি ওয়েডিং যদি বাইরে করি মানে ওপেন লাইটে, মানে যে কোনো জায়গায়, ধরুন সেটা ভিক্টোরিয়া প্রি ওয়েডিং, আপনার প্রিন্সেপ ঘাটে বা অন্য যে কোনো জায়গায়, কলকাতা যে কোনো জায়গায় হোক। তো সেটার জন্য আমরা নয় একদম প্রেফার করি সকালটা, আর না হলে একদম বিকেলটা, যে সময় লাইটটা একটু মানে হালকা থাকে, ওই হার্শ লাইটটা থাকে না, সেই টাইমটাই প্রি ওয়েডিং এর জন্য আমরা প্রেফার করি। তো সেরকম একটা টাইম ধরুন ওই ৫ থেকে ৬ ঘন্টা যদি শুট হয়, তাতে আমাদের কস্টিং আসে ওই ধরুন খুব জোর হলে ১৬ থেকে ২০ হাজার টাকা এরকম আশপাশে আমাদের প্রি ওয়েডিং এর কস্টিংটা। এটা আমি একদমই কলকাতার কথা বলছি। আর বাইরে গেলে তো চার্জেসটা অবভিয়াসলি একটু বাড়ে। সেখানে টিমকে নিয়ে যাওয়া,
প্লাস আদার্স কিছু, মানে যেহেতু বাইরে যাওয়া হচ্ছে সেখানে হয়তো প্রি ওয়েডিংটা একদিনে হয় না। সেটা দার্জিলিং হোক বা মানে পাহাড়ের দিকে যেখানে হোক বা সমুদ্রের দিকে যেখানে হোক, তো সেক্ষেত্রে ওটা দুদিনের জেনারেলি হয়, তো সেক্ষেত্রেও একটু চার্জেসটা বাড়ে। তো ওটা আমরা মানে পরিস্থিতি বুঝে আমাদের ওটা আর কি ঠিক হয় যে কত কি চার্জেস দাঁড়াচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি ওই 16,000-এর থেকে মোটামুটি স্টার্ট হয় ফটো ভিডিও নিয়ে। এক্ষেত্রে কি তোমরা স্টাইলিং, মেকআপ ইত্যাদিরও দায়িত্ব নাও, নাকি সেটা কমপ্লিটলি যে ক্লায়েন্ট বুক করছে তার? না না, এটা শুধু আমাদের দিক থেকে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির দিকটাই প্রোভাইড করা হয়। আর খুব জোর হলে মানে আমরা লোকেশনটা একটুখানি বলে দিতে পারি যে কোনটা করলে ভালো হয়, দ্যাটস ইট, স্টাইলিস্ট বা মেকআপ আর্টিস্ট। আর এই ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিরকম ভিডিও, যেটা লং ফরম্যাট ভিডিও নাকি ছোট ছোট রিলস, কোনটা আজকাল লোকজন চাইছে এবং তোমরা কিভাবে সেটা কেটার করছো? কারণ আধুনিক যুগে প্রয়োজনটা অনেক রকমের, ইট হ্যাজ জাস্ট বিকাম ডাইভার্সিভ। ওই একখান ক্যাসেট বানিয়ে দিয়ে দিলাম, প্রজাপতি উড়ে গেল, সেই পর্ব তো এখন আর নেই। তো সেক্ষেত্রে ইভলভিং ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির যে চেঞ্জ, সেটা তোমার মতে তুমি কিভাবে দেখছো, এবং এখন ডিমান্ড? এখন যেটা সব থেকে বেশি ডিমান্ডে রয়েছে দ্যাট ইজ রিল। মানে প্রত্যেকজন ক্লায়েন্টের কাছ থেকে আমরা একটাই রিকোয়ারমেন্ট পাই যে আমার কিন্তু একটা দাদা রিল লাগবে, সেটা একটা দুটো তিনটে মানে বিভিন্ন রকম, মানে রিলটা আমাদের এখন মাস্ট হয়ে গেছে। তো তাই জন্য আমি এই বছর থেকে যেটা করেছি, আমাদের যে প্যাকেজের মধ্যে আগে থাকতো ওয়েডিং এর যে প্যাকেজটা হয়, তাতে একটা বড় ভিডিও থাকতো, তার সাথে থাকতো একটা টিজার, যেটার একটা বড় ভিডিওর লেন্থ আমরা চেষ্টা করি একটু সিনেম্যাটিক রাখার, যতটা কম্প্যাক্ট রাখা যায়। তার কারণ যত ভিডিওটা বড় হবে তত মানে মানুষের দেখতে খুব অসুবিধা হয়, যে এখন আর কারোর কাছে অতটা সময় নেই যে 3 ঘন্টা ধরে একটা ওয়েডিং ফিল্ম দেখবে। তো সেই জন্য আমরা যতটা পারি ব্যাপারটাকে সিনেম্যাটিক এবং কম্প্যাক্ট রাখার চেষ্টা করি, যাতে ব্যাপারটা মনোটোনাস না লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই অ্যাভারেজ একটা ওয়েডিং ভিডিওর সাইজ হয় ধরুন খুব জোর হলে 30 মিনিট। এবার 30 মিনিটের আমরা রাখার চেষ্টা করি 25 থেকে 30 মিনিট। এবার সেটা ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করে যে ওনারা কতটা চাইছে। ওনারা যদি আগে থেকে আমাদেরকে বলে দেন যে আমরা চাইছি একটু খুব ডিটেলে একটু অনেকক্ষণ ধরে দেখবো, তখন অনেক সময় এগুলো মা বাবার থেকে রিকোয়ারমেন্ট আসে, যেগুলো মানে আমাদের ব্রাইড গ্রুমের মা বাবারা, তাদের একটা যেহেতু তাদের একটা পুরোনো দিনের লোক, তাদের একটা ব্যাপার থাকে যে আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেখবো। তো সেরকম থাকলে আমাদের ওটা বাড়ানো হয়, বাট আমরা প্রেফার করি ব্যাপারটাকে সিনেম্যাটিক রাখার, তার কারণ আমরা শুটটা ওইভাবেই করি যে খুব যাতে ব্যাপারটা দেখতে ভালো লাগে, মনোটোনাস না লাগে। আর এটার সাথে থাকে একটা টিজার, যেটার 1 থেকে 3 মিনিট ডিউরেশন থাকে, সেটাও ফুললি সিনেম্যাটিক। আর থাকে তার সাথে একটা রিল। এবার রিলের ব্যাপারটা হচ্ছে, রিল যে যেরকম ভাবে ডিমান্ড করে, আমাদের প্যাকেজের মধ্যে একটা রিল আমরা প্রোভাইড করি, আর বাকিটা তারা মানে যেভাবে আমাদেরকে বলবে সেভাবে আমরা করি। সেটা আলাদা করে আবার চার্জেস থাকে, অ্যাড করা থাকে, তো সেটা কথা বলে নেওয়া হয় যে কটা রিল লাগছে। ম্যাক্সিমাম লোকের একটাই রিল লাগে। গ্রেট, আমরা একটা ভিডিও দেখে নিই বরঞ্চ। হ্যাঁ। ये फन कम लगा कीचड़ डाल रहे हो। क्या बताऊं मैं तुझे, तू है जो मिला मुझे, हो गई है रब दी आमदा। इतने नसीब से देखा है करीब से, नूर दिया हुआ बारिशां। हो सज के जो आए तू अखियों के सामने, नजरा लगे ना मेरिया। ओ मेरे माये जिन्ना सोना ना कोई होया ना कोई होना, जे मैं पित्तल के ओ सोना बाखुदा। ओ मेरे माये जिन्ना सोना ना कोई होया ना कोई होना, जे मैं पित्तल के ओ
বিউটিফুল বিউটিফুল। আর এই বিউটিফুল কাজের পেছনে যে রয়েছে সেই শুভদীপ সর্দার কিন্তু রয়েছে আজকে আমাদের দুলেন ডায়েরিজ পার্টনার বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর স্পেশাল গেস্ট। সো বিউটিফুল ওয়ার্ক। এন্ড নাও কামিং থ্যাংক ব্যাক ইউ, টু থ্যাংক ইউ। এই যে ফ্যামিলির ডিমান্ড আর ইয়াং অডিয়েন্স যাদের বিয়ে হচ্ছে একদম ইনস্টাগ্রামের জেনজি, এদের এখন ডিমান্ড বোঝা গেল যে রিলস বাবা মাদের একরকমের ডিমান্ড থাকে। তো মোটামুটি এই যখন বাবা মারা তোমাদেরকে বুক করে বা ক্লায়েন্ট যাদের বিয়ে হচ্ছে তারা যখন তোমাদের সাথে কন্ট্যাক্ট করে, বেসিক কি কি ইনফরমেশন তোমরা আগে থেকে নিয়ে নাও যাতে ফাইনাল প্রোডাক্টটা তাদের মনের মতো? বেসিক্যালি আমাদের ক্ষেত্রে যেটা হয় এখন, মানে ইদানিং যেটা দেখছি, মানে বাবা মাদের দিক থেকে চট করে বুকিংটা আসে না। তার কারণ মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির ক্ষেত্রে এখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের ক্লায়েন্ট মানে যারা আমাদেরকে যোগাযোগ করে বা আমাদেরকে বুক করে, যেটা ব্রাইড গ্রুমই হয়। এটা খুব জোর হলে হতে পারে হয়তো ব্রাইডের দিদি বা গ্রুমের দিদি, দ্যাটস ইট, মানে এর থেকে বেশি নয়। বাবা মাদের দিক থেকে আমাদের চট করে ওইভাবে কথা বলা হয় না। হ্যাঁ, যেটা হয় যে আফটার বা মানে আমাদের ক্লায়েন্ট বুক করার পরে একদিন হয়তো বাড়িতে আমাদের মিট করার জন্য ডাকা হয়। তো তারপরে হয়তো বাবা মাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদেরকে জানানো হয়। যেমন আমি রিসেন্টলি আমার একটা কাজে, তো যে ব্রাইডের যিনি বাবা আঙ্কেল আমাকে বললেন যে আমি একটু ব্যাপারটা ডিটেলে দেখতে চাই। আমার একটু খুব সুন্দর করে মানে বাড়িতে একটা আমি মন্দির বানিয়েছি, ওটার একটু ভিডিওটা আমার আলাদা করে একটু করে দিতে হবে, ওটা তুমি একটু ভিডিওর মধ্যে রেখো। এলাম নিশ্চয়ই, মানে এগুলো আমরা চেষ্টা করি আগে থেকে জেনে নেওয়ার। আর প্রত্যেককে বলবো যে আপনাদের ফটোগ্রাফারকে এত টাকা দিয়ে বুক করছেন, ডেফিনেটলি তাকে বলবেন যে আপনার যা যা দরকার, এবার যেটা যেটা পসিবল হবে আমরা ডেফিনেটলি আমাদের দিক থেকে প্রোভাইড, আর সেটা আমরা করি। তো সেক্ষেত্রে এবার ওই আঙ্কেল সেম, উনি আমাকে বলেছিলেন যে তুমি কি ভিডিওটা একটু বড় করে দিতে পারবে, মানে একটু ডিটেলে, মানে আলাদা করে উনি চাইছেন যে সিনেম্যাটিক ভিডিও যেটা ওনার মেয়ের বা ডিমান্ড, তো সেখান থেকে একটা আলাদা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও ওনার জন্য করে দিতে। যে গোটা ভিডিওটা যেটা আগেকার দিনে হতো যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যে ভিডিওটা চলতো, তো সেই সেরকম একটা কিছু উনি দেখতে চাইছেন। তো সেই কারণের জন্য আমরা আমাদেরকে বলেছিলেন, বাট আমি ওটা বললাম যে দেখুন এটা আপনি চাইলেই আমি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমাকে আলাদা করে ওই যেগুলো পুরোনো ক্যামেরা যেগুলো থাকে, যেগুলো বড় ক্যামেরা যেগুলো টানা রেকর্ডিং হয়, আমরা সেগুলো থেকে করে দিতে পারি। তো ওনাদের ক্ষেত্রে আমরা সেটা অ্যাড করে দিয়েছি প্যাকেজের মধ্যে। যেটা আলাদা করে আমাদের আরেকটা টিম থাকছে যারা পুরো ব্যাপারটা একদম মানে ডিটেলে শুট করছে, সেটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও ওনারা পাবে। মানে ওনাদের ডিমান্ডটাও পূরণ হলো, আর আমার ব্রাইডের ডিমান্ড যেটা থাকে যে রিল, টিজার, সিনেম্যাটিক ভিডিও, সেগুলো। ওয়ান্ডারফুল বিউটিফুল। তোমার তোলা বেশ কিছু মুহূর্ত আমরা দেখছি এন্ড ক্রমশ সেটা দেখতে পারবো। এবার দেখো আমরা তো বিয়ের চেকলিস্ট নিয়ে বসেছি, মানে বিয়েতে ছবি তোলা ভিডিও তোলা ইজ সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। তো মোটামুটি একটা বিয়ে যেহেতু আজকাল একদিনের অ্যাফেয়ার নয়, ক্রমশ তার মধ্যে হালদি মেহেন্দি প্রি ওয়েডিং এই ওই করে একটা লম্বা গল্প হয়ে গেছে প্রায় দুর্গাপুজো। তো সেই ক্ষেত্রে সরি। পাত্রীপক্ষ এবং পাত্র দুজনেরই মোটামুটি বাজেটিং করার সময় কত টাকা রাখা উচিত ফর ভিডিও ফটোগ্রাফি প্যাকেজ? আচ্ছা, তো প্যাকেজের ব্যাপারটা যদি বলতেই হয়, প্রথমেই যেটা বলবো যে দুটো বাড়ি থেকে একসাথে করুন। এটা আমি আপনাদেরকে মানে কি জন্য বলছি সেটা আমি বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে আপনি ধরুন গ্রুম সাইড থেকে ছেলের বাড়ি থেকে একটা ফটোগ্রাফি টিমকে বুক করা হলো, এবং ব্রাইড সাইড থেকে আরেকটা ফটোগ্রাফি টিমকে বুক করা। এবার ব্যাপারটা হচ্ছে যখন বিয়ের দিনকার সন্ধেবেলা দুটো টিম একসাথে আসে, মানে হয়তো ছেলের বাড়িতে এবার গ্রুম সাইডে যে ফটোগ্রাফারের টিম, তাদের মধ্যে হয়তো 3-4 জন রয়েছে, আবার ব্রাইট সাইডে যে টিম রয়েছে সেখানে হয়তো 3-4 জন রয়েছে। এবার সন্ধ্যেবেলা কিন্তু ওই বিয়ের যে মণ্ডপটা যখন বিয়েটা হবে তখন দুটো টিমই কভার করতে চাইবে, এবং দুটো টিমই চাইবে একদম বেস্ট মোমেন্টটা আমি যেখান থেকে পাবো আমি সেই জায়গাটা ক্যাপচার করবো। মানে এই ক্ষেত্রে জাস্ট একটা মেস তৈরি, মানে কোনো টিমই ভালোভাবে কাজটা করতে পারে না, তার কারণ প্রত্যেকের একটা ওই জায়গাটা সরি, প্রত্যেকের একটা ওই জায়গার ক্রাইসিস তৈরি হয় যে আমি কোথা থেকে তুলবো ছবিটা, কোথা থেকে ছবিটা। তো সেইগুলো যাতে অ্যাভয়েড করা যায় এবং আপনার আউটপুটটা একদম মনের মতো যাতে বেরোয়, তো সেই জন্য আমি বলবো বেস্ট হচ্ছে দুটো বাড়ি থেকে একসাথে বুক করুন, একটাই টিমকে বুক করুন, যাতে দুটো দিক একই লোক থাকে, তাতে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনটা খুব ভালো থাকে এবং কাজটা সুন্দরভাবে নামে। এটা হলো প্রথম কথা। আর যদি এই পার্সপেক্টিভ থেকে এই বাজেটের কথাটা বলতে হয়, তাহলে দুটো বাড়ি থেকে যখন আলাদা আলাদা একটা করে টিম বুক করা হবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় চার্জেসটা অনেকটা বেড়ে যায়। তার কারণ গ্রুম সাইডে যে ফটোগ্রাফার টিমকে বুক করছেন তারা একটা অ্যালবাম তৈরি করবে, তারা একটা ভিডিও তৈরি করবে, সেগুলোর পরপর এডিটিং চার্জেস, তাদের ফটোগ্রাফার চার্জেস,
সমস্ত কিছু মিলিয়ে তাদেরও একটা সার্টেন অ্যামাউন্টের নিচে তারা করতে পারবে না কাজটা। আবার সেম অ্যাজ ব্রাইট সাইডেও যারা কাজ করবে তাদের ক্ষেত্রেও পুরো গল্পটা সেম। তো সেই ক্ষেত্রে যখন দুটো এক জায়গায় হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার টোটাল কস্টিংটা কিন্তু অনেকটাই কমে যায়। তো সেক্ষেত্রে এটা ক্লায়েন্টেরও সুবিধা, আমাদেরও কাজ করতে সুবিধা, ক্লায়েন্টেরও বাজেট ফ্রেন্ডলি হয় বোথ সাইড যদি একসাথে বুক করা। আর আমাদের ক্ষেত্রে বাজেটটা যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এই বছর আমাদের প্রত্যেক বছর বাজেট একটু একটু করে ইনক্রিজ হয়, কারণ চারিদিকে যা বাজেট যেভাবে বাড়তে থাকে আমরা সেটার অ্যাকর্ডিংলি বাজেট একটু ইনক্রিজ করি, খুব মিনিমাল ইনক্রিজ হয়। আমাদের এই বছর যেটা চলছে সেটা হচ্ছে আমাদের ওই 1,20,000 to 1,30,000 থেকে মোটামুটি আমাদের প্যাকেজ স্টার্ট হচ্ছে। সেটা আমাদের বেসিক্যালি 3 দিনের প্যাকেজ, যেটা বিয়ের দিনটা গোটাটা গ্রুম সাইড এবং ব্রাইড সাইড দুটো দিকেই কভার হচ্ছে। আর পরের দিনকার থাকছে বিদায় বধূবরণ যে রিচুয়ালটা হয়, আর তার পরের দিনকার থাকছে দুপুরবেলা যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয় সেটা, আর সন্ধ্যাবেলা রিসেপশন। এই 3 দিনের যে বেসিক প্যাকেজটা সেটা আমাদের এই 1,20,000 to 1,30,000 থেকে আমাদের স্টার্ট হয়। এবার আপনার যদি ইভেন্টস বাড়ে বা অনেকের ক্ষেত্রে থাকে যে আমার গেস্ট অনেক বেশি, কোনো কোনো ক্ষেত্রে হয় এরকম 600 গেস্ট, 800 গেস্ট, 1000 গেস্ট, তো সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করে নিই যে আপনার কাছে কি মানে আপনি গেস্ট কভারেজটা কিরকম চাইছেন, আপনার কি প্রত্যেকটা গেস্ট ভীষণ ইম্পর্টেন্ট যে আমার প্রত্যেকের ধরে ধরে ছবি চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হয়, তো সেই ক্ষেত্রেও বাজেটটা ইনক্রিজ করে। প্লাস এখন হচ্ছে যে অনেকের আইবুড়ো ভাত থাকছে, সঙ্গীত অনেকেই করছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখন সঙ্গীতটা করছে, সঙ্গীত, মেহেন্দি, আবার ককটেল পার্টি, যেটা এখন মানে ভীষণ রকম চলছে। কলকাতায় তো ভীষণ রকম ঢুকে গেছে। এই আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন একটা ককটেল পার্টিরই ছবি এটা। তো এই ককটেল পার্টি এগুলো এখন মানে আলাদা করে অ্যাড হচ্ছে, তো সেই ক্ষেত্রে চার্জেসটা ওটা অ্যাকর্ডিংলি বাড়ে। বোঝা যাচ্ছে মানে অ্যাজ দ্য ডিমান্ড গোজ হায়ার তো ন্যাচারালি কস্টিংও বাড়বে। হ্যাঁ, এবার এই যে ধরো একটা প্যাকেজ, সেখানে কি তোমরা শুধু ডিজিটাল প্রোভাইড করছো নাকি সুন্দর প্রিন্ট করে অ্যালবাম করে, এবং কটা ছবি? ইনক্লুডিং অ্যালবাম আমরা And একদম ক্যানভারার সাথে কাজ করি, আমরা কোনো লোকাল অ্যালবাম প্রোভাইড করি না। আমাদের অ্যালবামের প্রসেসটা এরকম থাকে, আমাদের ক্লায়েন্টকে মেনশন করা থাকে যে আমরা যে অ্যালবামটা দেব, তো সেই অ্যালবামটার ছবি ওনারা যখন আমাদেরকে সিলেক্ট করে দেন, যে আমরা তো প্রচুর ছবি দিই, মানে বেসিক্যালি আমাদের অ্যালবাম কখনো টাইমে হয় না, সেটা ক্লায়েন্টের জন্যই হয় না, কারণ এটাতে আমাদের কিছু করার নেই, কারণ ছবি ওনারা সিলেক্ট করতে পারেন। মানে এটা খুব ডিফিকাল্ট, মানে নিজের যদি 1000টা ভালো ছবি দেখি তার মধ্যে থেকে আমার 150টা ছবি সিলেক্ট করাটা ইজ টু টাফ, কারণ নিজের প্রত্যেকটা ছবি মানুষের ভালো লাগে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের দিক থেকে একটু ডিলে হয়। তো যখন আমাদের কাছে ছবিগুলো এডিটের জন্য আসে, আমরা প্রথমে ওগুলো এডিট করি, করার পরে আমরা ওটাকে আমাদের ডিজাইনারের কাছে পাঠাই, যারা অ্যালবাম ডিজাইন করে। ডিজাইনটা রেডি হওয়ার পরে ওটার যে সফট কপিটা, সেটার লিঙ্ক আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করি। ক্লায়েন্ট একবার চেক করে বলেন যে সবকিছু ঠিক আছে, আপনি এবার প্রিন্টে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা তখন ক্লায়েন্টের থেকে আমাদের যে টোটাল যে আমরা ওয়েডিং এর জন্য যে অ্যামাউন্টটা ক্লায়েন্টের থেকে নিই, তার মধ্যে শুধু অ্যালবামের যে পেমেন্টটা সেটা আমরা বাকি রাখি, সেটা তখন আমরা কালেক্ট করি, দিয়ে আমরা অ্যালবামটাকে প্রিন্টে পাঠাই ব্যাঙ্গালোর, ক্যানভেরার যেখানে অফিস, সেখান থেকে অ্যালবাম প্রিন্ট হয়ে ডিরেক্টলি ক্লায়েন্টের বাড়িতে ডেলিভার হয়। লাভলি। এবার ধরো বুকিং হয়ে গেছে, তোমরা বিয়ে বাড়ির প্রস্তুতি নিয়ে যখন যাও, তখন ফর দ্য বেস্ট পিকচার্স টু হ্যাপেন, তোমরা ক্লায়েন্টের কাছ থেকে সেরিমনির সময় সেরিমনির যা যা ছবি তারা চায় সেটার বেস্ট আউটপুটের জন্য এবং ভিডিও আউটপুটের জন্য আবেদন কি রাখো বা রাখতে চাও? দেখুন, আমাদের ক্ষেত্রে বলবো যে বেস্ট আউটপুট তখনই, বেস্ট আউটপুট বলার আগে আমি একটা জিনিস বলছি, যেটা মানে অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হয়, বলছি না সবার ক্ষেত্রে, বাট কিছু ক্লায়েন্টের থেকে মানে এই প্রবলেম গুলো অনেকের ক্ষেত্রে শুনেছি, আমার টাচউড এখনো পর্যন্ত এরকম হয়নি, বাট যেহেতু এই প্রোগ্রামটা সবাই দেখছে, তো এই জন্য আমি সবাইকেই বলবো যে আমি আপনি আমাকে একটা ভিডিওর হয়তো রেফারেন্স দেখান যে আমি এরকম একটা কিছু চাইছি, আমার ওয়েডিং ফিল্মটা আমি এরকম চাইছি, বা আমার ওয়েডিং এর পিকচার্স গুলো আমরা এরকম চাইছি, বাট আপনি যে রেফারেন্সটা দেখাচ্ছেন সেটা আর আপনার যেটা ডেকোরেশনটা আপনি করেছেন বা আপনি যে ভেন্যুতে করছেন, সেই দুটোর কোনো মিল নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই ডিফারেন্সটা বুঝতে হবে যে ফটোগ্রাফার ইজ নট আ ম্যাজিশিয়ান, মানে ওনারা সব করে দিতে পারবেন না, মানে এডিটে সব অনেক কিছু করা যায়, বাট সেটা সবকিছু মানে পুরো পেছনটাই বদলে দেওয়া গেল এরকম কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে বলবো, রিকোয়ারমেন্ট গুলো রাখার সময় যাতে এগুলো আপনারা একটু মাথায় রাখেন। আর সেকেন্ড থিং হচ্ছে আপনাদের থেকে যেটা একদম খুব মিনিমাল একটা রিকোয়ারমেন্ট, যে আপনারা যে টাইমটা ফটোগ্রাফারকে বলছেন যে আমার হালদি শুরু হবে সকাল 11টা, কি আমার সকালবেলা বৃদ্ধি যেটা সেটা আমার শুরু হবে সকাল 10টা থেকে, তাহলে সেই টাইমটা অ্যাটলিস্ট একটু মেনটেন করুন।
এবং সেই অ্যাকর্ডিংলি দেখবেন আমরা সুন্দর করে ব্যাপারটাকে সাজিয়ে নেবো। আমাদের সারাদিনের যে শিডিউলটা থাকবে তার সেই অ্যাকর্ডিংলি চললে আপনাদের দুর্দান্ত একটা শুট হবে। আর একটা যেটা বেসিক আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে যে আমাদের সাথে একটু কোঅর্ডিনেট করা। তার কারণ অনেক সময় এরকম হয় আমরা ম্যাক্সিমামটাই তো বাঙালি ওয়েডিং কভার করি। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা হয়তো গাহিলুদের আগে একটা পোর্ট্রেট ফটো সেশন করছি। সেখানটাতে হয়তো বাড়ির কেউ ডাকতে চলেছে, না টাইম চলে যাচ্ছে, টাইমের মধ্যে তো টাইমের মধ্যে ডেফিনেটলি করতে হবে। আমি ব্যাপারটাকে একদম রেসপেক্ট করি, মানে এখানে আমার কোনো বক্তব্য নেই। বাট ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা একটা বিয়ের ব্যাপার, এটা তো একটা সারা জীবন থেকে যাবে। তো আপনি যদি ওই টাইমটুকু আমাকে না দেন, আমি কিন্তু তাহলে মানে আপনাকে আপনার যেটা ডিজায়ার সেটা আমি আপনাকে মানে পুরোটা দিতে পারবো না। তো সেইটুকু কোঅর্ডিনেট মানে যদি একটু আপনাদের দিকে সহযোগিতা আমরা পাই, তাহলে আমরা ডেফিনেটলি যেটা আপনারা চাইছেন সেটা আমরা ডেলিভারি। একদম ঠিক, মানে টোটাল কাজের এগোনোর আগে আই থিঙ্ক পুরো ক্ল্যারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি মতো ব্যাপারটা, তাই না? সো এই যে বলিউড, হ্যাঁ বলিউড ওয়েডিংস যেটা একটা সাংঘাতিক বিশাল ব্যাপার, ওকে, এটার কতটা ইনফ্লুয়েন্স করেছে আমাদের এদিক এদিক পাড়ায়, এবং এই যে পেস্টেল শেডেড আউটফিটস অ্যান্ড লট অফ পেস্টেল ফ্লোরালস, এখনকার ট্রেন্ডটা তুমি যেটা আশেপাশে দেখছো তোমার জার্নি ফটোগ্রাফির ক্ষেত্রে রেফারেন্স দিয়ে আমাকে কি, মানে আমাকে আনুষ্কার মতো দেখতে হতে হবে, আমাকে আলিয়ার মতো, এগুলো কি হয়? আমি বলবো না, মানে এরকম রিকোয়ারমেন্ট এখন আমি পাইনি। মানে প্রত্যেকেই যেটা বলেন যে মানে প্রত্যেকটা ব্রাইডের থেকে যেটা আমি শুনেছি যে আমাকে আমার মতো করে যাতে সব থেকে বেস্ট লাগে তুমি সেটা করো। আমি বলি হ্যাঁ একদম, আমার দিক থেকে তোমাকে যতটা সুন্দর দেখানো সেটা আমি আমার দিক থেকে ডেফিনেটলি প্রোভাইড করব। আর ওই পেস্টেল শেডের যে কথাটা বললেন, আমি বলবো না কলকাতায় ওটা খুব ইনফ্লুয়েন্স পড়েছে। তার কারণ মানে এখানে ধন্যবাদ হচ্ছে যে বলিউডের কিছু অভিনেত্রী আর কি ওই মানে আমাদের যেটা বাঙালি লাল বেনারসি সেটা পরে কয়েকজন মানে বিয়েটা করেছেন। তো সেই জন্য আমরা থ্যাঙ্কফুল যে এখনো বাংলায় ওই মানে লাল শাড়িটা উঠে যায়নি। মানে লোকজনের মধ্যে হয়তো কিছু লোকের মধ্যে ডেফিনেটলি সেটা ভালো লেগেছে এবং আমাদেরও ভালো লাগে, ডেফিনেটলি দেখতে ভালো লাগে। বাট আমি বলবো যে মানে বাঙালিদের তো লাল শাড়িটা ছাড়া তো মানে বিয়েটা জাস্ট মানে দেখতেও ভালো লাগে না, আর জাস্ট বিয়ে বিয়ে মনে হয় না। তো বাংলায় এখনো বলবো যে ওটা এখনো অতটা ইনফ্লুয়েন্স দেখাতে পারেনি। দেখাতে পারে, তার মানে বাঙালি বউ বলতেই আমরা লাল বেনারসি জড়ি দিয়ে কাজ এবং তার সাথে সোনার গয়না, তাই তো? একদম একদম। তাহলে একটা ভিডিও না দেখিয়ে জাস্ট পারছি না, কারণ সেনকো গোল্ডেন ডায়মন্ডস আমাদের সাথে ভিডিওটা ইজ জাস্ট টু পারফেক্ট। আর তোমার এই যে মানে বন্ধু বান্ধব বা বাড়ির সদস্যরা ডাকাডাকি করছে তোমায়, তাদের নাম কি? হ্যাঁ, আমার এদের নাম মানে এগুলো একদমই রাস্তা, তো আমার সাথে ওরকম কথাবার্তা এদের কিছুই হয় না, তো ওই আর কি। আচ্ছা, কিন্তু খুবই ভাব মনে হচ্ছে, তুমি কথা বলতে গিয়েই যাচ্ছে। হ্যাঁ, এরা সারাদিন এগুলোই করে। পারফেক্ট। এবার ধরো হাতে ফোন মানেই
সবাই ক্যামেরা পার্সন, সবাই ভিডিওগ্রাফার। এই যে আনাচে কানাচে সবাই টুক করে বেরিয়ে পড়ে, সামনে দিয়ে চলে আসে, চুলটা চলে এলো, এই চলে এলো। আশেপাশের সবাইকে তোমাদের তরফ থেকে কি আপিল হবে যাতে বিয়ে বাড়ির ঠিক মুহূর্তগুলো সঠিক থাকে? হোয়াট উড বি ইয়োর মেসেজ এন্ড আপিল? যেটা বলবো যে দেখুন, অনেকে অনেক অনেক ফটোগ্রাফার থেকে আমি শুনেছি যে তারা বলেন যে না, ফোনে ছবি তোলা যাবে না, ফোনে ছবি তোলা যাবে না, আমাদের থেকে নিন। এই ব্যাপারে একটাই কথা বলবো, দেখুন ফোনে ছবি তোলার ব্যাপারটা আমি একবারও বলছি না যে আপনি ফোনে ছবি তুলবেন না। আপনার বাড়ির লোকের বিয়ে হচ্ছে, আপনার রিলেটিভের বিয়ে হচ্ছে, আপনার বন্ধুর বিয়ে হচ্ছে, আপনি ডেফিনেটলি ফোনে ছবি তুলুন, বাট আপনি কোথাও একটা ব্যাপারটাকে মাথায় রাখুন যে একটা টিমকে যার বিয়ে হচ্ছে সে একটা প্রপার পেমেন্ট দিয়ে হায়ার করেছে। তাদের কাজটাই হচ্ছে বিয়ে বাড়িতে, তারা আছেই হচ্ছে জাস্ট ছবি আর ভিডিওটা ঠিকঠাক ভাবে তোলার জন্য। তো তাদের কাজটাতে মাঝখানে বাধা হয়ে দাঁড়াবেন না। আপনারা পাশ থেকে তুলুন, তাদেরকে ডিস্টার্ব না করে। তারা যে জায়গাটা চাইছে, আমরা খুব বেশি জায়গা কিন্তু নিই না, আমরা যেটুকু জায়গা নিই ওটার বাইরে গিয়ে আপনি করুন। একটু সাইড থেকে তুলুন বা আমাদের ওপর থেকে, নিচ থেকে, সাইড থেকে, যেখান থেকেও তুলুন, কিন্তু জাস্ট আমাদেরকে ডিস্টার্বটা না করে তাহলেই ঠিক আছে। মানে আমি একবারও বাধা দিচ্ছি না, আপনারা ডেফিনেটলি ফোনে তুলুন। কারণ আমাদের একটা ওয়েডিং প্রজেক্ট কমপ্লিট করার পরে আমরা রিসেপশনের পর থেকে আমাদের অন্তত 4 থেকে 5 দিন সময় লাগে এই প্রত্যেকটা ফটোগ্রাফার যারা কাজ করেছে তাদের থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেটে যা যা তারা ফটো তুলেছে সেগুলোকে ফোল্ডার ওয়াইজ সাজাতে, তাদের থেকে ফটোজ কালেক্ট করতে, এই সবকিছু করে ক্লায়েন্টকে দিতে আমাদের মোটামুটি 4 থেকে 5 দিন সময় লাগে। তো এখন কারোর হাতে সেই সময়টা নেই। আজকে যদি বিয়ে কারোর আজকে হয়, তাহলে সে আজকে রাত্রের মধ্যে সেটাকে সরি সেটাকে আজকে রাত্রের মধ্যে তাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। তো আমি সেখানে একদমই বাধা দিচ্ছি না, এগুলো একদম আপনাদের পার্সোনাল চয়েস। আপনারা ফোনে তুলুন, বাট আমাদেরকে আমাদের কাছে। ওয়ান্ডারফুল। এবার একটা ভীষণ একটা প্রফেশনাল প্রশ্ন, সেটা হচ্ছে অনেক খুদে বাচ্চারা তারা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ছে, ফটোগ্রাফার হব, বিয়ে বাড়ির ছবি তুলবো, এই করবো সেই করবো। বেসিক স্টার্ট আপ যারা করতে চায়, যারা শুরু করতে চায়, কোন কোন গ্যাজেট তাদের থাকতেই হবে, মিনিমাম কোন স্ট্যান্ডার্ডের ক্যামেরা তাদের থাকতেই হবে, এবং শুধু ছবি তুললে তো হবে না, ছবিটাকে তো ফিনিশ করেও দিতে হবে। তাই একটু যদি তাদেরকে একটু জ্ঞান এবং টিপস শেয়ার করো from somebody as professional and as great as you. যেটা প্রথমেই বলবো যে আগে প্রথমে না একটু একটু মানে আপনি তো বললেন যে কি গ্যাজেটস লাগবে বা কি, ওই বিষয়টা আসার আগে আমি কয়েকটা কথা একটু মানে ক্লিয়ার করে দিই। মানে যারা ভাবছে যে এখনো পর্যন্ত ওয়েডিং ফটোগ্রাফি বা ফটোগ্রাফিটা শুরু করেন, আমি বিশেষত বলবো ওয়েডিং ফটোগ্রাফির কথাই বলবো, তার কারণ এই ব্যাপারটা আমি জানি, তো সেই জন্য এটাই বলছি যে যদি মনে হয় যে ওয়েডিং ফটোগ্রাফি করে আমি একটা বিশাল মানে মানে রাতারাতি এটা দারুণ কিছু করে ফেলবো, সেটা কিন্তু নয়। মানে ব্যাপারটা আদৌ এরকম নয়। মানে যদি তোমরা কোথাও থেকে ইন্সপায়ার হও বা কেউ তোমাদেরকে বলে যে আজকে ক্যামেরা কিনে কালকে যদি বিয়ে বাড়ি চলে যাওয়া হয় তাহলে পরশু দিন থেকে একটা দারুণ তুমি লাইফে চলে যাবে, এটা কিন্তু হয় না। মানে আমরা 2015 সাল থেকে স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা আসতে প্রচন্ড সময় লেগেছে এবং প্রচন্ড কষ্ট লেগেছে। আর এই স্ট্রাগলটা মানে প্রত্যেকে করতে হবে, আর তুমি যদি না করো তাহলে তোমার এই জার্নিটা কমপ্লিট হবে। তো দ্যাটস ওয়াই যদি মনে হয় যে না মানে আমি জাস্ট টাকা ইনকাম করার, মানে বিয়ে বাড়িতে গেলে একটা সিজনে বিশাল একটা টাকা চলে আসে, হ্যাঁ সত্যি আসে, বাট তুমি যদি ওই টাকাটার পেছনে ছোটো তাহলে হয়তো ম্যাক্সিমাম একটা কি দুটো সিজন তুমি কাজ করতে পারবে, তার কারণ তুমি আসলে কাজটা জানো না। তো সেই কারণের জন্য তুমি বেশি দিন টিকতে পারবে। তো আমি বলবো যে মানে প্রপার ফ্রিল্যান্স করে একটা ভালো কারোর আন্ডারে বেশ কিছুদিন ফ্রিল্যান্স করো, করার পরে আস্তে আস্তে এসো, ব্যাপারটা খুবই ভালো হবে। আর ওয়েডিং ফটোগ্রাফার আমি চাই বিশেষ করে যে অনেকে আসুক, অনেক ওয়েডিং ফটোগ্রাফি যে সার্কেলটা আমাদের কলকাতায়, মানে সেটা খুব ছোট, মানে ভালো ফটোগ্রাফার মানে খুবই কম। তো সেক্ষেত্রে এখন যে লোকজন মানে ওয়েডিং এর মানে ওয়েডিং ফটোগ্রাফিটাকে নিয়ে ভাবছে, মানে একটা সময় তো সেগুলো তো ভাবতো না। মানে আজকে ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে একটা পডকাস্ট হচ্ছে, মানে এটা দেখেও আমার খুব ভালো লাগছে যে এটা আমার মনে হচ্ছে যে আমাদের মানে আমি যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করি সেটা আস্তে আস্তে গ্রো করছে, মানে সেটা আস্তে আস্তে মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হচ্ছে। তো এটা দেখে ভালো লাগছে অবশ্যই। তো আমি বলবো প্রপার তোমরা শেখো। আর শেখার জন্য দেখো কারোর কাছে যাওয়ার থেকে ইউটিউবটা তো রয়েছে এখন, মানে ফ্রিতে ইউটিউবে সমস্ত কিছু শেখা যায়। একটু ইউটিউবে যারা এইসব ব্যাপারে অনেকেই আছে ক্লাস করান অনলাইনে, তো তাদেরকে একটু ফলো করো, বিভিন্ন লোকের ছবি দেখো, যারা ভালো ফটোগ্রাফার তাদের ছবি দেখো। ছবি দেখাটা খুব ইম্পর্টেন্ট, মানে চোখের মধ্যে ফ্রেম বসাটা খুব ইম্পর্টেন্ট। আর যদি গ্যাজেটস এর ক্ষেত্রে বলি, দেখো গ্যাজেটস এর কোনো শেষ নেই। মানে গ্যাজেটস তুমি যদি এখন 1 লাখ টাকার জিনিস নিয়েও নামো, কি তুমি 10 লাখ টাকার জিনিস নিয়েও যদি
মানে কাজ করতে শুরু করো। তুমি যেহেতু নতুন, তো তোমার যে ফ্রেমিং সেন্স বা তোমার যে আউটপুটটা দেওয়া কথা, তুমি সেটাই দেবে। তাই হলো গ্যাজেটস এই মুহূর্তে খুব বেশি টাকা ইনভেস্ট করো না। একটা মিনিমাল ক্যামেরা যেটা নিয়ে তুমি শুরু করতে পারো। আমি বলবো যে ওই মিড রেঞ্জের যে ক্রপ ফ্রেম বডি গুলো হয়, মানে একদম নিচের বডি গুলো না নেওয়াই ভালো। মানে আমি বলছি যে যেগুলো হচ্ছে ওই নিকনের ধরো একদম ওই 3300, তারপরে 5500, এই যে মডেল গুলো, এগুলোর থেকে একটু আপগ্রেডেড যে মডেল গুলো, এখন তো সবই মিররলেস হয়ে গেছে। তো মিররলেস এর ক্ষেত্রে তোমরা সোনি, নিকন, ক্যানন সবই তোমরা ইউজ করতে পারো, যার যেটা পছন্দ, যার যে কালার টোনটা পছন্দ হয়। তখন প্রত্যেকটা ক্যামেরা আমি আগেই বলে দিচ্ছি, এডিটে কালার টোন হয়তো খানিকটা ম্যাচ করা যায়, খানিকটা, বাট পুরোটা নয়। ক্যাননে তোলা ছবি আমরা দেখে বুঝতে পারি, হয়তো সাধারণ মানুষ দেখে বুঝতে পারবে না, বাট ক্যাননে তোলা ছবি ক্যাননেরই হবে, নিকনে তোলা ছবি নিকনের মতোই হবে। তো সেটা তোমাদের যেটা পছন্দ, তো সেটা তোমরা সেভাবে চুজ করতে পারো। আর বেসিক কিছু লেন্স দিয়ে তোমরা আপাতত শুরু করো, এবং তোমরা আস্তে আস্তে, আমি বলবো না আমি কাউকে কারোর কোনো লেন্স একদম প্রপারলি বলে দেবো না যে তুমি 35 mm ইউজ করো, তুমি 50 mm ইউজ করো। কারণ আমি বলবো যে তুমি আস্তে আস্তে ছবিটা তোলে নিজে মানে উপলব্ধি করো যে তোমার এক্সপিরিয়েন্স থেকে তোমার কি মনে হচ্ছে, তোমার কোন অ্যাঙ্গেলটা হলে ভালো হয়। যেমন আমি 35 mm ভীষণ রকম প্রেফার করি, মানে আমার ম্যাক্সিমাম ছবি হয়তো 35 mm তোলা। আবার অনেকে আছে যে একটু 85 mm এর একটুখানি ক্লোজ পোর্ট্রেট তাদের খুব পছন্দ, তো সেই ক্ষেত্রে তারা 85 mm পছন্দ করে। আরো আরো যারা ওই ক্লোজ যাওয়ার চেষ্টা করে তারা হয়তো 110 mm ইউজ করে। তো এটা একদম মানুষের নিজের ওপর, মানে নিজের টেস্টের ওপরে। তো তোমরা আস্তে আস্তে শুরু করো, এবং শুরু করার পরে তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেইভাবে আস্তে আস্তে আপগ্রেড করো। বাট আমি বলবো একটা কথা, যে রাতারাতি কোনো কিছু হয় না, দীর্ঘদিনের একটা স্ট্রাগল লাগে। এই স্ট্রাগলটা করলে তবেই তোমার এই পুরো জার্নিটা কমপ্লিট হবে, তবেই তুমি শিখবে। আর দুম করে বেশি টাকা ইনভেস্ট, এটাই। অ্যাবসলিউটলি এক্সেলেন্ট। তোমার সাথে কথা বলে অনেক কিছু জানলাম, এবং তুমি এত সুন্দর করে আমাদেরকে বোঝালে সবকিছু। তোমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমি অনেকবার স্ক্রিনে দেখিয়েছি, তাও আমি অনুরোধ করব আজকে অনুষ্ঠানের শেষে তুমি অবশ্যই কমেন্ট করে দিও তোমার লিঙ্কস, যাতে লোকজন আরো তোমার কাজ দেখতে পারে, কারণ আমরা সব কাজ তো এখানে দেখানো সম্ভব নয়। তো তোমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা অন স্ক্রিন আমি দেখাচ্ছি। আই হোপ দিস ইজ দ্য নাম্বার টু গেট ইন টাচ, যে নাম্বারটা দেওয়া আছে। একদম। মোটামুটি কদিন আগে তোমরা বুকিং এক্সপেক্ট করো, এবং অ্যাডভান্স পেমেন্ট এবং ফুল পেমেন্ট, সেই টার্মস এন্ড কন্ডিশনসটা যদি একটু বলো। আচ্ছা, বুকিং আমরা কবে এক্সপেক্ট করি, মানে এখন মানে অনেকেই এখন এটার সঙ্গে খুব ইউজ টু হয়ে গেছে, যে এখন আর কেউই মানে আগে এই ওয়েডিং এর বুকিংস বা এই যে জিনিসগুলো, এগুলো হতো হচ্ছে এপ্রিল মাসে, যখন ওই পঞ্জিকা, বাংলা পঞ্জিকাটা বেরোতো, তারপর লোকজন বুকিং করতো, কারণ তার আগে বিয়ের ডেটস আসতো না। বাট এখন আমি জানি না, হয়তো যারা ওই পুরোহিত আছেন বা কারোর সাথে কথা বলে, ওনারা ডেট হয়তো অনেক আগেই পেয়ে যান। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন ওই মোটামুটি 1 বছর আগে থেকে কিছু বুকিং হয়ে যায়। মানে যেমন আমি বলবো যে এই বছরের নভেম্বরের 30, সেটা কিন্তু আমাদের 1 বছর আগে বুকিং হয়ে গেছে। মানে এরকম প্রচুর ডেটস আছে যারা 1 বছর আগে বুকিং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 1 বছর আগে থেকে প্রিপারেশন নেওয়া ভালো। তার কারণ ফটোগ্রাফিটাকে, আমি সবার আগে একটা কথা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, যে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, প্লিজ দয়া করে আপনারা ফটোগ্রাফিটাকে একটু সিরিয়াসলি নিন। তার কারণ অনেকে আছেন যারা মানে ক্যাটারিং, বিয়ের ডেকোরেশন, বাকি যা 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 থাকে সমস্ত কিছুকে একটা সাইডে রাখেন, আর ফটোগ্রাফিটাকে মানে জাস্ট ধরে নেন যে আচ্ছা ঠিক আছে দেখা যাবে, লাস্ট মোমেন্টে একটা কিছু ব্যবস্থা করে যাবে। বাট ব্যাপারটা এরকম না। যদি একটা ভালো টেস্টের বিয়ের ফটো বা ভিডিও আপনারা চান, তাহলে ডেফিনেটলি এবং একটা ভালো টিমকে আপনার বুক করা দরকার, এবং সেটা কিন্তু মানে একদম লাস্ট মোমেন্টে পসিবল না। মানে লাস্ট মোমেন্টে কোনো ভালো টিম অ্যাভেলেবেল থাকে না, মানে এটাই বাস্তব। তো সেই ক্ষেত্রে এবার এই মানে এটা তখনই হতে পারে যদি ধরুন কেউ কারোর কাজ ক্যান্সেল হয়ে গেছে, কোনো একটা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে হয়তো একটু ইয়ে থাকে। কিন্তু আমাদের মোটামুটি আমরা প্রেফার করি যে আপনারা খুব জোর হলে ওই 6 মাস আগে, মানে নভেম্বরের বুকিং আমরা হয়তো এর মধ্যেই আমাদের ক্লোজ হয়ে যাবে। মানে নভেম্বরের কিছু ডেট আমাদের অলরেডি ফিল হয়ে গেছে, আর যে কটা মানে যেগুলো আর কি ফাঁকা রয়েছে, সেগুলো আমাদের হয়তো এই মাসের এন্ডের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চেষ্টা করুন একটু মানে 5-6 মাস আগে বা 1 বছর আগে না করা সম্ভব হলো 5-6 মাস আগে অ্যাটলিস্ট বুক করাটা দরকার। না হলে ভালো ফটোগ্রাফি টিম আপনারা মানে পাওয়াটা মুশকিল হয়ে যাবে, অ্যাভেলেবিলিটি থাকে। আর টাকা পয়সার অ্যাডভান্স আর ফুল পেমেন্টের ব্যাপারটা প্লিজ। হ্যাঁ, অ্যাডভান্স আর ফুল পেমেন্টের ব্যাপারটা হচ্ছে যে
অ্যাডভান্স পেমেন্ট আমরা 40% কালেক্ট করি। তো 40% আমরা কাজের আগে আমরা অ্যাডভান্স হিসেবে নিই, আর তারপরে বাকি যে অ্যামাউন্টটা সেটা আমাদের ওই বিয়ের দিন খানিকটা আর রিসেপশনের দিন খানিকটা এভাবে পুরোটা করা থাকে। আর আমরা টোটাল অ্যামাউন্টের থেকে 10% মতো বাকি রাখি, যেটা আমি প্রথমেই বললাম ওই অ্যালবামের সময়, যে আমরা যখন অ্যালবামটা প্রিন্টে যায় তখন অনেকেই অ্যালবামটা করতে অনেক ডিলে করেন। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখছি এটা কেন করা হয়। তার কারণ হচ্ছে অ্যালবাম, যে আমরা ক্যানভেরার সাথে কাজ করি, ক্যানভেরা তো একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, তো ক্যানভেরা প্রত্যেক বছর নিজেদের মানে প্রাইসটা একটু একটু করে ইনক্রিজ করে। তো কোনো সময় আমার একই থাকে, আবার কোনো সময় একটু ইনক্রিজ করলো। তো সেই ক্ষেত্রে আমাদের ওই সেম বাজেটের মধ্যে ওই অ্যালবামটা যখন আপনি 2 বছর পরে কি 1 বছর পরে করাচ্ছেন, তখন ওই সেম অ্যামাউন্টে আমাদের করাটা পসিবল হয়। তাই জন্য ঠিক যে অ্যামাউন্টটা আমাদের লাগে সেই কারণের জন্য আমরা অ্যালবামের টাকাটা বাকি রাখি, 10%। তো ওইটাকে আমরা তখন কালেক্ট করি, আর এটাই আমাদের বেসিক্যালি পেমেন্ট স্ট্রাকচার। লাভলি। আমার তো দারুণ লাগলো শুভদীপ তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করে। আশা করি এই দুলহান ডায়েরিজ এর এই চ্যাপ্টার লিখে তোমারও ভালো লেগেছে। কেমন লাগলো যদি তুমি একটু শেয়ার। আমার খুবই ভালো লাগছে যে আমি প্রথমেই যেটা বলছিলাম যে ওয়েডিং ফটোগ্রাফি সেটাকে নিয়ে যে আজকে এখানে একটা পডকাস্ট হচ্ছে, মানে সেটা আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয়। তার কারণ আমি যে প্রফেশনটাতে এত বছর ধরে রয়েছি, অনেকেই আছেন মানে যারা, কিছু লোক তো ডেফিনেটলি আমাদের সঙ্গে যারা কাজ করছেন বা যারা আমাদেরকে বুক করেন তারা তো ডেফিনেটলি জানেন, বাট এই যে একটা পডকাস্টের মাধ্যমে অনেক সাধারণ মানুষ যাদের কোনো আইডিয়াই ছিল না যে ওয়েডিং ফটোগ্রাফিটা এখন কোন লেভেলে গিয়ে হচ্ছে, তো সেই তাদের কাছে যে আমরা পৌঁছাতে পারছি, তো সেটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ রূপসাদি এবং সেনকো গোল্ডকে, আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। একটা দারুণ প্ল্যাটফর্ম আমাদের মতো লোককে, মানে আমাদের মতো এই এই ইন্ডাস্ট্রিটাকে লোকের সামনে আনার জন্য। তো প্রোগ্রামটাতে এসে অসম্ভব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার টিমের অনামিকাকে ফর কানেক্টিং দ্য ডটস। অনামিকার মাধ্যমেই আজকে তোমার সাথে আমার এই পরিচয়, এবং ধন্যবাদ জানাচ্ছি সায়নজিৎকে ফর হেল্পিং পুট দিস প্রোডাকশন টুগেদার। আমার সাথে ও ব্যাক এন্ডে রয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ শুভদীপ, এবং তোমার জন্য থাকছে একটা ছোট্ট উপহার, অবশ্যই সেটি পৌঁছে যাবে তোমার কাছে। অনেক অনেক দারুণ দারুণ সব ছবি তোলো, মুহূর্তগুলো অ্যাকচুয়ালি আসল, বাকি সবকিছু একদম তো সময়ের সাথে বদল হয়। তাই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক মুহূর্তগুলোকে ক্যাপচার করা আর সোনাটাকে একটু একটু করে করে গোছানো, কারণ সোনা কিন্তু অ্যাসেট। 5 বছর আগে যারা একটু কিনেছিল আজকে তারা 5 বছর বাদে জানে সেই একটুটা কতটা বেড়ে গেছে। সো দিজ আর প্রাইসলেস থিংস, সারা জীবন এর মূল্য থাকবে। ছবি তোলা, ভিডিওগ্রাফি এবং নিজের সেরা গয়না। থ্যাংক ইউ সো ভেরি মাচ শুভদীপ, খুব খুব ভালো থেকো। অল দ্য বেস্ট টু ইউ এন্ড ইয়োর টিম। থ্যাংক ইউ, টাটা, থ্যাংক ইউ। বাই।